মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। সরস্বতীর প্রেম। হ্যালো হ্যালো বোন, সব ঠিক আছে তো? হ্যাঁ রে দিদি, আমাদের বাড়িতে তুলেছে। রোহিত তোকে কথা দিয়েছিল না, আমরা বাড়িতে ঢুকলে তোকে ফোন করে জানাবে, তাই ফোন করে জানালাম। আচ্ছা, রোহিত ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, ও তোর সাথে পরে কথা বলে নেবে। এখন আমি ফোনটা রাখি, বুঝলি তো, ভেতরে যেতে হবে। এই সরস্বতী, শোন শোন শোন, হ্যালো। হ্যাঁ বল বল। আচ্ছা আচ্ছা শোন না, বলছি যে রোহিতের সাথে কি কারো মারামারি হয়েছে? দিদি, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, এখন ফোনটা রাখি, তুই সাবধানে থাকবি কিন্তু, কেমন? আমি রাখছি। সরস্বতীর সাথে কথা বলে খুব নিশ্চিন্ত লাগলো। ওর গলা শুনে তো বোঝা গেল ও খুব খুশি হয়েছে। সত্যি রে, মনটা শান্ত হয়ে গেল। দাদার যা রাগ। বাবা, আপনি কিছু জেঠুকে বুঝিয়েছিলেন? আমি আর দাদাকে বোঝাবো? তারা কোনোদিন কারো কথা শুনেছে? আর তাছাড়া এখন দাদার সঙ্গে আমার সেই সম্পর্কটাও নেই। দাদা তোমাকে দেখে কিছু বলেনি, আর তুমিও কিছু বলনি? এখনো তেমন কিছু বলিনি। আসলে আমি বেশি কিছু বললে দাদা যদি চটে গিয়ে মেয়ে জামাইকে ঘরে ঢুকতে না দেয়। আসলে নিজের জেদের চেয়ে ওই মেয়ে জামাইয়ের কথাই আমি বেশি ভেবেছি। তোমার এই কাজের জন্য আজ আমার ভীষণ গর্ব হচ্ছে। তুমি যে নিজেকে সংযত রেখেছিলে, এটা ভেবেই আমার ভালো লাগছে। আজকে আমি পরিস্থিতির কথা মাথায় রেখে নিজেকে সংযত রেখেছিলাম, কিন্তু এর জবাব আমি দেবই। দাদার হাতটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। মা আর জেঠিমা আসছে। মেজো জেঠি হাতের কাজগুলো সেরেই আসছে। দাদু ঘরে গান শুনছিল, আসতে বলে দিয়েছি। বাবা আর সেজো জেঠু কি একটা কথা বলছিল, ওরাও আসছে। আর বড় জেঠু ঘরে একা ছিল, আমি যাইনি। জেঠুর ডান হাতকে জানাতে বলে এসেছি, কারণ বাঘের গুহায় যাওয়ার মুড আমার এখন নেই। আর দিদি, দিদি কি বললো রে? দরজা বন্ধ। জানতাম ও আসবে না। হয়তো কোনো জরুরি কাজ করছে। না রোহিত, দিদি আমার ওপর রাগ করে আসেনি। তুমি জানো, এই বাড়িতে আমার আর দিদির ছায়া সবসময় একসাথে ঘুরে বেড়াতো। আর আজ সেই দিদি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ও আর আমার সাথে কোনোদিনও কথা বলবে না। নিশ্চয়ই বলবে। যেদিন তোমার দিদি বুঝতে পারবে যে তুমি আমাকে এইভাবে কেন আর কোন পরিস্থিতিতে বিয়ে করেছো, সেদিন দেখবে তোমার দিদির রাগ পড়ে যাবে। আর সেদিন দিদি আবার আগের মতন তোমার সাথে গল্প করবে। আর ততদিন পর্যন্ত দিদির জন্য নিয়ে আসা এই গিফটটা আমি যত্ন করে রাখার ব্যবস্থা করছি। এটা দিদির গিফট? এটা দিদির গিফট। দিদি যেদিন আমাদেরকে ক্ষমা করে দেবে, সেদিন দিদিকে দেবে। দাদু এসো, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ। আর এটা তোমার জন্য। সিনেমা বানাবে তো একদিন? থ্যাংক ইউ সো মাচ জামাইবাবু।
এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যে আমার ইমোশনটা বুঝতে পেরেছে। এই বাড়িতে যত জামাই আসুক না কেন, আমার কাছে তুমি বেস্ট। দিদি, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ফাটাফাটি জামাইবাবু গিফট করার জন্য। মা, এসে থেকে আমি তোমার চোখে জলই দেখছি। নাও এবার এটা খুলে দেখো তো, দেখি তোমার মুখে হাসি ফোটে কিনা। কি হলো মা, পছন্দ হয়নি? দেখো, একদম কাঁদবে না। বরণ করতে গিয়ে কান্না, উপহার পেয়ে কান্না, এভাবে কাঁদলে কি আমার ভালো লাগে বলো? একদম কাঁদবে না মা। অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে যখন আমি প্রথম হয়েছিলাম, তখন ঠিক এই রকমই একটা নটরাজের মূর্তি প্রাইজ হিসেবে পেয়েছিলাম। এ নাও কাকিমা, এটা তোমার জন্য, একেবারে অরিজিনাল লেখকের হাত থেকে পাচ্ছ। আজব দুনিয়ার গজব রান্না, এতে খাবারের জন্ম ঠিকুজির থেকে শুরু করে আবিষ্কারকের নাম সব লেখা আছে। সারা পৃথিবীর রান্না শিখেও সেই তো করলা ভাজাই ভাজতে হয়। আর সাথে অনেক অজানা তথ্য, যা তোমাকে সকল রাঁধুনির থেকে আলাদা করে তুলবে সারা পৃথিবীর কাছে। কিরকম? ঝাল ঝাল খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু ঝালের পরিমাপের একক কি বলো তো? ঝালের আবার পরিমাপ কি? কম ঝাল, বেশি ঝাল, একদম ঝাল হয়নি, এই তো? ঠিক, ঝালের পরিমাপের একক হলো স্কোভিল। 2020 সালে কোন লঙ্কা সবচেয়ে বেশি ঝালের উপাধি পেয়েছে জানো? ক্যারোলিনা রিপার। আর সেকেন্ড হয়েছিল হ্যালাপিনো। হ্যালাপেনো? হ্যাঁ, যে দিয়ে শুরু হলেও উচ্চারণটা হবে হ্যালাপিনো। সবকিছু এই বইটাতেই পেয়ে যাবে। অল ইন্ডিয়া মাস্টার শেফের পার্টিসিপেন্ট আমি। অনেকদিন পর এই চেনা শব্দগুলো শুনলাম। আরে বাস, এই যে কি সত্যিকারের লঙ্কা নিয়ে লঙ্কা কাণ্ড। অসাধারণ। রোহিত বইও লিখেছে? সত্যি ও সব পারে। তা বাছা, তুমি কি লঙ্কার গবেষক নাকি হোটেলের রাঁধুনি? কেন, লঙ্কা নিয়ে বললাম বলে? সরস্বতী, জামাইকে নিয়ে ওপরে যা, ফ্রেশ হয়ে আয়, আমরা খাবারের ব্যবস্থা করছি। ছেলেটাকে তুই কোথায় দেখেছিলিস বললি? পার্লারের সামনে মেহেন্দি পরানোর কাজ করে। পার্লারে মেহেন্দি পড়াচ্ছিল? এলাকার ছেলে?
বাবার নাম কি? বাড়িতে আর কে কে আছে? জানি না দাদা, খোঁজ নিতে হবে। এলাকার ছেলে, সে সরস্বতীর পেছনে? এখানে এসেই তো সব হিসেবটা ছড়িয়ে যাচ্ছে। সবাই জানে যে আপনি কে। সরস্বতী আপনার বাড়ির মেয়ে, তাও জানে। এরপরে এই বাড়ির মেয়েদের সামনে কেউ চোখ তুলে তাকাতে পারে না। তাহলে এর এত বড় সাহস হয় কি করে? এলাকার বাইরের ছিল নয় তো, খোঁজ নেবো। নে, তবে আমার মন বলছে পুরো গল্পটার মধ্যে অনেকখানি জল মেশানো আছে। সে জল আমি বার করে দেবো, আপনি আদেশ দিন। আমি দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস ফেলে দিই, জল আর দুধ সব আলাদা হয়ে যাবে ছানা কেটে। রোহিতের ঠিকুজি কুষ্টি পরে হবে। আপাতত বাড়িতে যে গুন্ডারা এসেছিল তাদের ঠিকুজি কুষ্টিগুলো বের কর, তারপর আমার কাছে নিয়ে আয়। ওরাই আমাদের লেবুর রসের কাজ করবে। এসো রোহিত, এই আমার ঘর। এ কি আপনার, মানে তোমার ঘরে কোনো জিনিসপত্র ছিল না? ছিল, সব ছিল। তাহলে ঘরটা এরকম গড়ের মাঠের অ্যাডভার্টাইজমেন্ট করছে কেন? জেঠুর ইচ্ছেতে। বড়দি যখন ভালোবেসে বিয়ে করেছিল তখনও রাতারাতি বড়দির সব জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছিল, যাতে এই বাড়িতে বড়দির কোনো চিহ্ন না থাকে। মনে হয় আমাকেও জেঠু নিজের মন থেকে সরিয়ে দিতে চেয়েছে, হয়তো সরিয়ে ফেলেছে। সেটা তো বলতে পারবো না, তবে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বাড়ির সকলে আপনার জেঠুর সামনে যেভাবে থাকে, জেঠুর আড়ালে কিন্তু সেভাবে থাকে না। তখন ওরা একেবারে অন্য মানুষ, ভালো মানুষ। আপনার বাড়ির একজন মানুষও খারাপ না, না হলে কিন্তু আমার দেওয়া উপহারগুলো ছুঁয়েও দেখতো না। সকলের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার একটা তাগিদ আছে, অথচ জেঠুর সামনে কেউ ভয় মুখে কিছু বলতে পারে না। আর সত্যি কথা বলতে আপনার জেঠুও কিন্তু মানুষটা খারাপ না, শুধুমাত্র একটা জায়গাতেই গোড়া, ভালোবাসায় বিশ্বাস নেই ওনার। ওকে, চোখের জল মুছো। এখানে যখন আমি এসেছি আর এই বাড়িতে পা রাখতে পেরেছি, তাহলে এই বাড়ির সমস্যার সমাধান করে দিয়েই যাব। ডোন্ট টেক চাপ। ওটা ওয়াশরুম, তুমি গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, তারপর ঘরের বাইরে যাও, আমি তারপর ফ্রেশ হয়ে নেবো। ততক্ষণ আমি মায়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসি। এই যে ম্যাডাম,
স্ক্রিপ্টে কিন্তু আমি আর আপনি স্বামী স্ত্রী। স্বামীকে রুম থেকে বের করে দিয়ে আপনি চেঞ্জ করবেন, লোকজন কি বলবে ভেবে দেখেছেন? আরে নানা রকমের প্রশ্ন উঠবে। তোমাকে আমি এ দেখুন সাবধান, কিন্তু এটা কিন্তু প্যাকেজে ধরা নেই। যত ভাঙবেন আপনার তত লস। আর এখানে পল্টুও নেই যে আপনাকে হিসাবটা বুঝিয়ে দেবে। ও থাকলে ইস, এত ঝামেলার মধ্যে পল্টুকেই ফোন করা হয়নি, খুব গাল দেবে আমায়। হ্যাঁ রে ভাই বল। কি রে ভাই, নতুন শ্বশুর বাড়ি পেয়ে, গলদা চিংড়ি পেয়ে আমাকে ভুলেই গেলি? হ্যাঁ, একটা ফোনও করলি না। ভাই এটা ইস্ট বেঙ্গল ফ্যামিলি, এখানে চিংড়ির থেকে ইলিশের কদর বেশি। এখানে যা ড্রামা হচ্ছিল তোকে ফোন করার সময় পাইনি রে ভাই। তা ওখানে এখন খবর কি রে ভাই? বর্ডার ক্রস করতে পারলি? অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরতে কিছুদিন সময় লাগবে। আর বল, তুই কি করছিস? আর কি, ভাত রান্না করছি। আচ্ছা ভাই, ম্যাডাম ঠিক আছে? এই রে, সেটা তো আমার জানা হয়নি, দাঁড়া জিজ্ঞেস করে দেখি। ম্যাডাম আপনি ঠিক আছেন? ম্যানেজার জিজ্ঞেস করছে। সার্ভিস অলরাউন্ডারের কৃপায় আপাতত ঠিকঠাকই চলছে। বলে দাও ভালোই আছি। ঠিক আছে ঠিক আছে। সরস্বতীর জীবনটা শেষ পর্যন্ত যে কি হবে তা একমাত্র ভগবানই জানে। সেজদি, তুমি একদম দুশ্চিন্তা করো না। আমার মন বলছে জানো তো, আমাদের সরস্বতী খুব সুখী হবে, খুব ভালো থাকবে। দেখো তুমি। যাই বলো বাবা, আমার কিন্তু ছেলেটাকে তেমন সুবিধের বলে মনে হচ্ছে না। কেন বর্দি, অসুবিধের কি দেখলে তুমি? না, ছেলেটার মধ্যে কেমন যেন একটা উপর চালাকি ভাব। সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখবার জন্য ও যেন দুমদাম সব কাণ্ড কারখানা করে বসছে। না না বর্দি, এ তোমার ভুল ধারণা। আমার তো উল্টোটাই মনে হয়। আমার মনে হয়েছে ছেলেটা যা কিছু করছে মন থেকে করছে, জানো তো। তাছাড়া তোমরা দেখলে না, এর মধ্যেই ছেলেটা কেমন এবারে সকলের পছন্দ অপছন্দ এসব নিয়ে ভাবছে। বাড়ির সকলের মনের মতো উপহার নিয়ে এসেছে। হ্যাঁ, উপহার এনেছে ঠিকই, কিন্তু বর্দি, তুমি যেটা ভাবছো ঠিক ভাবছো না বর্দি। দেখো, ছেলেটা যদি সত্যিই ওপর চালাক হতো তাহলে বর্দার দেওয়া চেকটা ওইভাবে ছিঁড়ে ফেলতো না ও। বরং ওই চেকে বর্দার কথা মতো নয়ের পাশে ইচ্ছে মতো শূন্য বসিয়ে এতক্ষণে সুইজারল্যান্ড বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলতো। ও কিন্তু সেটা করেনি বর্দি। তারপরে গুন্ডাদের সাথে মারামারির বিষয়টা, চালাকি করে মানুষ অনেক কিছু করতে পারে ঠিকই, কিন্তু বাইরের লোকের জন্য নিজের রক্ত ঝরানো এটা কিন্তু করতে পারে না। আর ছেলেটা তো তখন জানতোই না যে বড়দা ওর জ্যাঠা শ্বশুর হন। সে যাই হোক, ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, সব যেন ভালো হয়, আমাদের বাড়ির মেয়েটা যেন সুখী হয়। মা, আর কতক্ষণ লাগবে গো? এই বড্ড খিদে পেয়েছে। এই তো হয়ে এসেছে গো, আর অল্প একটু বাকি। আসলে আজকে দাদার তো নিরামিষ, তাই এই কোপ্তা কারি বানানো হচ্ছে। কোপ্তা কারিটা বানিয়ে তারপর সকলকে খেতে দিয়ে দেবো। দাদা আবার রসুন দিয়ে কাঁচকলার কোপ্তা কারিটা পছন্দ করে, কি জানি খেয়ে কি বলবে। রসুনের সাবস্টিটিউট হলো হিং, একটু হিং দিয়ে করো, ফুল মার্কস পাবে। কথায় আছে জামাইয়ের নামে বাড়িতে কাঁঠাল আসে, আর পাশের বাড়িও ভাগ পায়। কিন্তু এখানে মনে হচ্ছে ওই কাঁঠালটা জামাইয়ের মাথাতেই ভাঙা হবে।
না মানে জেঠু আমার দিকে যেভাবে কড়া লুক দিচ্ছে আমার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। মা দেখো, চালাকিটা তুমি বেশ ভালোই করো, কিন্তু এসব আমি একদম পছন্দ করি না। আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার, তারপর সবার সামনে তোমার সব চালাকি বেরিয়ে যাবে। চল। রোহিত, এবার কি হবে? এটা তো তোমার সেট করা লোক। এতদিন তো সবাই খেলা আর সিনেমার মাঝখানে ইন্টারভাল দেখেছে, আজ প্রথমবার খাওয়ার মাঝখানে ইন্টারভাল দেখবে। গাড়ির উপর ফাঁড়া চলছে, এর মধ্যে হচ্ছে কি করে এত ঘুম থাকে কে জানে বাবা। আরে এই লোকটাই তো আগের দিন টাকা নিতে এসেছিল। ভীমাদায়কে কি করে ধরলে গো? আর একটা ফাইট সিকোয়েন্স হলো নাকি? ভীমা, কি ব্যাপার? তুমি ওকে ভেতরে এনেছো কেন? দাদার হুকুম আছে। কিন্তু একটা গুন্ডাকে বাড়ির ভেতরে খাওয়ার টেবিলে জেঠু কেন নিয়ে আসতে বলেছে? হ্যাঁ, তাছাড়া এরকম তো কোনোদিন হয় না। মানে দাদা তো বাইরের অশান্তি বাইরেই মিটিয়ে নেয়, কোনোদিন তো বাড়িতে বই আনে না। তাহলে কি জেঠু তুমি কিছু প্রমাণ করতে চাইছো? না মানে এই বিষয়টা সাথে বাড়ির ভেতরের কি কোনো যোগ আছে? কয়েকটা রাত বাড়ির বাইরে কাটিয়ে বাড়ির রীতিরেওয়াজ সব ভুলে গেছো? বড়দের কাজের জবাবদিহি চাইছো? সরস্বতী, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমাকে আমি স্বামী হিসাবে কি শিখিয়েছি? এভাবে বড়দের ব্যাপারে তোমাকে কথা বলতে মানা করেছিলাম না? বাড়ির লোকজন কি ভাববে বলো তো? জেঠু হলেন আমার জন্য ভগবানের দূত। আজ ওনার কৃপাতেই আমি শ্বশুর বাড়ির শুক্তো খেতে পারছি। আসল সত্য সামনে এলে না, তোমার এই বাড়া ভাত মুখের সামনে ফেলে তোমাকে বেরিয়ে যেতে হবে। আমার চালাকি আর কাজে লাগবে না। হে ভগবান, এবার কি হবে? গুন্ডাটা মুখ খুললেই তো সবকিছু ধরা পড়ে যাবে। চুপচাপ দাঁড়াবি এখানে। বলির আগে জল খাওয়ানোর রীতি আছে, দেখা। বল এবার তোদেরকে এখানে পাঠিয়েছিল? আমি আমি নাম বলতে পারবো না, তাহলে আমাকে শেষ করে দেবে। এটা কমন ডায়লগ দাদা। নামটা না বললে আজীবন ঘরের কোণে ভাঙা ফার্নিচারের মতো পড়ে থাকতে হবে, অনলাইনেও বিক্রি হবে না। তাই বলছি, কাঁদুনি গিয়ে সময়টা নষ্ট না করে নামটা বলে দাও। মনে রেখো, নিজে বাঁচলে গুরুর নাম। তুমি নামটা বলো না, জেঠু তোমার মঙ্গল করবে। তুমি নামটা বলো, তোমার কোনো ভয় নেই।
আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। সর্বনাশ করেছে, এক্ষুনি না রোহিতের নামটাই বলে দেয়। চুপ করে থাকা সুইসাইডের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। কে পাঠিয়েছে তাদের নামটা বল, দাদা তোর লাইফ তৈরি করে দেবে। না, উনি তো এমনি এমনি কাউকে ধরেন না। আর সে যখন বাড়ির ভেতর পর্যন্ত এসেছে তখন ঠিকই তো, নিশ্চয়ই দাদার কিছু একটা সন্দেহ হয়েছে, তাই লোকটাকে এইভাবে ভেতরে নিয়ে আসতে বলেছেন। দেখেছো বদ্দি, লোকটার কি সাহস! তখন থেকে ওকে বলতে বলা হচ্ছে, কেমন মুখ টিপে বসে রয়েছে, কিছুই বলছে না। বল প্রদ্যুৎ, সিন্ডিকেট ব্যবসায়ী প্রদ্যুৎ, ওর দাদা তপা পোদ্দার পাঠিয়েছিল। এটো হাত, তাই বাঁ হাতে মারলাম, তাহলে ডায়েট ছাড়াই পাতলা হয়ে যেতিস। দেখলি তো কেমন তোদের অপকর্মের জন্য আমার ভগবানের দূত পরোক্ষভাবে। তোমার কি মনে হয় ওর এই চোখের জলে বাড়ির সবাই সবকিছু ভুলে যাবে? আমার চোখ থেকে জল পড়া বন্ধ হবে? না মা, না, সেটা হবে না, আমি ভালো করে জানি। কিন্তু বিশ্বাস কর, আমি সেজন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি যাতে ও নিজের পুরনো জায়গাটা ফেরত পায়, যাতে ও সবার মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, এই ভেঙে যাওয়া পরিবারকে জোড়া দিতে পারে, আর যমুনার পাবেলের বিয়ে দিতে পারে। তাহলে তুমি তখন খুশি হবে তোমার, আর তখন তোমার চোখে জল থামবে তো? যেটা কোনোদিনই হবার নয় সেটা বলে কি লাভ? এটা একটা অসম্ভব ব্যাপার। এক মিনিট, আমার গুরুদেব আমাকে একটা ঝোলা দিয়েছিল। এই হাই প্রেডিক্টর ঝোলা আজ অব্দি কাউকে ঝোলায়নি। এই যে এই বাড়িতে আমরা ঢুকতে পারবো কি পারবো না সেটা ওই ঝোলাটা বলে দিয়েছে। এই সরস্বতীও জানে, জিজ্ঞেস করো। গুরুদেব? হ্যাঁ, স্বামী রোহিত আনন্দ। বাবা মা তো আমার নাম ওনার নামই রেখেছে, রোহিত। আরে উনি কি পারেন না, হিমালয়ে যখন ওনার খুব ঠান্ডা লাগে তখন উনি ভালোবাসার উষ্ণতা দিয়ে বরফগুলোকে গলিয়ে দেন। দেখি না এখানে ভালোবাসার উষ্ণতা দিয়ে অভিমানের বরফ গলিয়ে সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনতে পারেন কিনা? না, কিন্তু কোনো কিন্তু নয় মা, এই ঝোলাতে বেশ কিছু হ্যাঁ আর না লেখা চিরকুট রয়েছে। তুমি না দেখে একটা তোলো, যদি হ্যাঁ আসে তাহলে পৃথিবীতে কোনো শক্তি সরস্বতীকে আটকে রাখতে পারবে না, ও সফল হবেই হবে। আর যদি না ওঠে তাহলে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। কি লেখা উঠেছে? হ্যাঁ, লেখা উঠেছে।
তার মানে গুরুদেবও চান যে এই সমস্যাটা মিটে যাক। জয় গুরু, জয় গুরু। উফ, বুক থেকে যেন পাথর নেমে গেল। আর কোনো চিন্তা নেই। না মা, এবার থালাটা ধরো আর মেয়েকে খাইয়ে দাও। না না না, কেউ দেখতে পেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এত ভয় পেলে কি করে চলবে? ভয়কে তো ভালোবাসা দিয়ে জয় করতে হবে মা। আচ্ছা দাঁড়াও, নাও ধরো। বস। বারবার করে চোখের জল মোছাতে হলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। কি কি হলো রোহিত, কিছু বলছো? না, বলছিলাম যে আমি তো তোমায় মা বলে ডাকি, তাহলে তুমি ওকে শুধু খাইয়ে দিচ্ছ কেন? তোমার এত বড় সাহস হয় কি করে? কি ভেবেছো কি তুমি চা খাইয়ে আমার মন জয় করবে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কেন জানি না, সকাল থেকে ও আমার সাথেও কথা বলছে না। দাদা, আমাদের বাড়ির রীতি অনুযায়ী ও সন্তান কামনায় মৌনব্রত পালন করছে। কি মৌনব্রত? আমাদের পরিবারের রীতি ও মানবে কেন? ওকে অনেক আগেই জানা উচিত ছিল। এই পরিবার থেকে চিরকালের জন্য ওর নাম আমি মুছে দিয়েছি। জিনিসপত্র সবকিছু আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, এমনকি ফ্যামিলি ফটো থেকে তোমাকে বাদ দিয়েছি। দেখোনি তুমি? দেখো,
পারলাম না আমি পারলাম না আটকাতে। कहानी में फिर से ट्विस्ट। না ইয়ে জেঠু মানে যেতে গিয়ে পায়ে লেগে গিয়েছিল তাই প্রণাম করলাম। যাই বলো শালা বাবু, এই পুজোটা বড্ড বোরিং। আরে পুজোতে মানুষ কত আনন্দ করে, নাচানাচি করে, আর তোমার দিদির তো কথাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, মানুষ পুজো করে কেন? ভগবানের কাছে কিছু চাইবে বলে তো? কিন্তু যদি মৌন হয়ে থাকো তাহলে কিছু চাইবে কি করে? ওসব কায়দা করে লাভ নেই জামাই বাবু। পুজো হওয়ার আগে অবধি তুমি দিদিকে কোনো কথাই বলাতে পারবে না। শালা বাবু, আমি না একটা ডিকশনারি কিনেছিলাম, সেকেন্ড হ্যান্ড ছিল, তাই ওটাতে একটা পেজ মিসিং ছিল, আর পেজের লেখা ছিল না। তাই হয়ে যাক 500 টাকার বাজি। আমি রাজি। আরে এই যে মেঘ না চাইতেই জল, আমি রাজি। আনন্দ দেখছো, এত ইনকাম করছে তাও পোষাচ্ছে না, এর মধ্যেও ওভারটাইম। দাঁড়াও না, আজ তোমার 500 টাকা আমি হারিয়েই ছাড়বো। আমি কিছুতেই কথা বলবো না। কি হলো শালা বাবু, হারার আগে তোমার মুখে এমন ডিপ্রেশনের বিজ্ঞাপন কেন? আরে না না, আমি হারের কথা ভাবছি না। আসলে কি জানো তো, গল্পের আইডিয়াটা মাথায় ঘুরছে, ভাবাচ্ছে বড্ড, কিন্তু কিছুতেই দানা বাঁধছে না। আচ্ছা কিরকম একটু শুনি। আসলে বিয়ের দিন তোমার বউ বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আমি নতুন গল্পের আইডিয়াটা পেয়েছিলাম, লেখাও শুরু করে দিয়েছিলাম, কিন্তু তারপর তো তুমি বাড়িতে এসে দারুণ একটা টুইস্ট দিলে। কিন্তু সমস্যা হচ্ছে এতেও ঠিক সিনেমাটা জমবে না। এই তো 500 টাকার লাইন পেয়ে গেছি। আচ্ছা শালা বাবু, এত মশলাদার গল্প তোমার পাঞ্চে লাগছে কেন? আরে এই মশলাদার ঠিকই, কিন্তু একটু মিষ্টি না হলে তো টেস্টে ঠিক ব্যালেন্স হবে না, তাই না? দেখো, একটা হিট সিনেমার আসল জান হলো রোম্যান্স, সেটাই তো এখানে মিসিং। শুধু ড্রামা ভীষণ বোরিং লাগবে। আছে শালা বাবু, রোম্যান্সও আছে। একটা গুপ্ত রোম্যান্স না থাকলে কি তোমার দিদির সন্তানের কামনায় মৌনব্রত পালন করে? টুইস্ট এখন কোথায় দেখেছো শালা বাবু? আসল টুইস্ট তো শুরু হবে ইন্টারভালের পর। ইন্টারভালের আগে আমি যা যা গল্প বলেছি সব কাল্পনিক। বিরতির পর সবাই জানতে পারবে যে তোমার দিদি আর আমার বিয়েই হয়। যেভাবে প্রেমের হাতে খড়ি, সেভাবে বন্ধু পাওয়া যায়। সম্পর্কে মিথ্যে আহামরি, হাতে হাত না রেখে কি উপায়। সাবধানে সাবধানে। তা হ্যাঁ শালা বাবু, কেমন বুঝলে? আমার ফোনটা চার্জে বসিয়ে ভুলে চলে এসেছি। ভীমা, তুমি বেশ বড় বড় দেখে গলদা চিংড়ি নিয়ে আসবে, কেমন? ভীমা, একটু খেয়াল রাখিস, ইলিশ মাছ যেন পেটিকাটা আলাদা টুকরো না করে। পাতে একটা বড় টুকরো না পড়লে বোঝা যাবে কি করে ওটা ইলিশ মাছ না ফ্যাঁসা মাছ। আর কিছু চাই? আপাতত কিছু মনে পড়ছে না, মনে পড়লে তোমায় ফোন করে দেব। যাও।
হ্যালো, যুধিষ্ঠির, এই ফর্দতে যা যা আছে বাজারে গিয়ে কিনে নিয়ে আয়। যুধিষ্ঠির বাজারে যাচ্ছে, তোমাদের আর কিছু মনে পড়লে ওকে ফোন করে দিও। ভীমা, চুনি প্রবলের সঙ্গে যা, পেমেন্টটা কমপ্লিট করে দিয়ে আয়। আজকের শিডিউলে এখন আমার বুড়ো বাবার মন্দিরে যাওয়ার কথা। ফোনে খবর পেলাম যে প্রদ্যুৎ আর তফাপদ্দার ওখানে এসছে। যাই চট করে একটু মেরে আসি, বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো। আমার সে কি কথা? রোহিতা, সরস্বতী আর প্রতীক, ওরা তিনজন হয়তো ওই মন্দিরেই গেছে। কি সর্বনাশ! ভীমা, তুমি শিগগিরই যাও, কোনো বিপদ যেন না ঘটে যায়। তুমি শিগগির যাও। হে ভগবান, তুমি ওদের রক্ষা করো, রক্ষা করো তুমি। আমি মঙ্গলবার গিয়ে তোমার থানে পুজো দিয়ে আসবো। রোহিত, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? হ্যাঁ, ঠিক আছে তুমি? দেখি। মজবুতির একমাত্র পরিচয় রোহিত টিএমটি বার, এখন নতুন রূপে, ভূমিকম্প এবং গুন্ডা প্রুফ। খালি বাজে কথা। ঠিক আছো কিনা সেটা বলো আগে। मर्द को कभी कभी दर्द होता है। ইস, আরে চিন্তা করবেন না, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওদের জন্য আমার জামাটা ছিঁড়ে গেল। এই শালাবাবু কোথায়? আমার 500 টাকা আপনি কথা বলে ফেলেছেন তো। এই শোনো, তুমি তো আর আমার আসল স্বামী নও, তাই ব্রত ভেঙে গেলেও কোনো প্রবলেম হবে না। ওই 500 টাকা তোমায় আমি এমনিই দিয়ে দেবো। কিন্তু ভাই যেন না জানে যে ব্রত ভেঙে গেছে, আর বাড়ির লোককে এই ব্যাপারে কিচ্ছু জানাবে না। ওকে, এই কি করছোটা কি সরস্বতী? হ্যাঁ, আমার কাতুকুতু লাগছে তো। এই দেখো, দুষ্টুমি কিন্তু আমিও করতে পারি। হ্যাঁ, বাস আমার কাজ শেষ, মা চলে গেছে। আসলে মায়ের মনে প্রশ্ন জেগেছিল। প্রশ্ন? কিসের প্রশ্ন? ওই যে আপনার স্পর্শে আমার কাতুকুতু লাগছিল। হ্যাঁ তো, আরে আপনার স্পর্শে যদি আমার কাতুকুতু লাগে, তাহলে বিনা স্পর্শে
না মানে প্রযুক্তি তো এত উন্নত হয়নি যে ইন্টারনেট থেকে বেবি ডাউনলোড করা যাবে। না হলে তো আমার ফোনে রোহিত জি কানেকশন ছিলই, আর সেটা না বুঝে আপনি আমার ব্যথায় এভাবে মেরে কবি দর্দ ভি হোতা হ্যায়। তবে এতক্ষণ ব্যথা হচ্ছিল, কিন্তু আপনি মলম লাগিয়ে দেওয়ার কথা বলতেই আমার ব্যথা চলে গেল। আপনি তো জানেন আমি হিসেবে বড্ড পাকা, প্রজেক্টটা শেষ হতে হতে তো অনেক সময় লেগে যাবে। আর এভাবে বারবার আপনার কাছ থেকে সার্ভিস নিতে থাকলে টাকা মাইনাস করতে করতেই তো আমার কোম্পানি লাটে উঠে যাবে। কি যে হবে। মাছ মাংস দুয়েরই গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। আসলে কি বলতো দাদু, জেঠু তো জামাইবাবুকে ট্যুরিস্ট ভিসা দিয়েছে, হাতে সময় খুব কম, তাই আপ্যায়নের যাতে কিছু কাজ বাকি না থাকে তাই সব তাড়াতাড়ি এগিয়ে রাখা হচ্ছে। কেউ যাতে বলতে না পারে যে জামাই আদরে এডিটিং করা হয়েছে। তাই তো জেঠু, আমি ঠিক বললাম না? এই তুই চুপ কর তো, কতবার বলেছি না খেতে বসে এত কথা বলতে নেই, শুধু সারাক্ষণ বক 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 বক। ভীমা কোথায়? হ্যাঁ না মানে ভীমা তো নেই দাদা, তোমার থেকে ছুটি চেয়েছিল না? এ কি, আজও তো জেঠুর নিরামিষ, তাহলে আজ এত আমিষ পদ রাখতে গেলে কেন মা? না মানে আগামীকালও রাখতে পারতে, সবাই মিলে বেশ একসাথে হই হই করে খাওয়া যেত, কি তাই না? কোন অজুহাতে এ বাড়িতে তোমার থাকার মেয়াদ বাড়বে না। জামাই আপ্যায়ন পর্বটা একটু তাড়াতাড়ি শেষ করো। জানি আপনাদের কষ্ট হবে, কিন্তু চাইলে কি আর আমাকে এখানে সারা জীবন আপনারা ধরে রাখতে পারবেন? ঘর জামাই থাকতে আমারই ভীষণ লজ্জা করবে, তবে একদম নিরাশ আমি কাউকেই করব না। যতদিন আমি বিদেশ যাওয়ার ভিসাটা না পাচ্ছি সে কটা দিন আমি আপনাদের সাথেই থেকে যাব, তার বেশি আর হবে না। অবশ্য প্রায় মাসখানেক সময় লাগবে হয়তো, তাই একদিনে দুটো স্পেশাল পদ না রাঁধলেও চলবে মা। আর সন্ধেবেলা আসল পরীক্ষা, সেখানে কি হবে সেসব ভেবে আমার টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে। আর একে দেখো বক বক করেই চলেছে, বেফাস কিছু না বলে ফেলে। আমার জেঠুকে তো চেনে না। তার থেকে যে কয়টা দিন আছি সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে আনন্দ করে কাটিয়ে দেব। জামাই হিসেবে এইটুকু তো দাবি করতেই পারি। ঠিক বললাম তো দাদু? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। আর তাছাড়া জামাই আপ্যায়ন বলে তো একটা ব্যাপার আছে, আর জামাই আপ্যায়নে কোনো ত্রুটি হলে জেঠু তো কিছুতেই মেনে নেবেন না। আফটার অল ওনারও তো একটা ওজন আছে, তাই না?